আমার প্রিয় ছাত্র ছাত্রী, লকডাউনে এখন আমাদের স্কুল বন্ধ থাকায় আমরা এখন স্কুলের ক্লাস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা করছি। তোমরা প্রতিদিনের এই ক্লাস ভালো করে দেখে প্রথমে বুঝে নেবে, তারপর পাঠ্যপুস্তক ভালোভাবে পড়ে নেবে, তারপর আমি যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো তোমরা রেডি করবে। আমরা 12-এর আজকে প্রথম চ্যাপ্টার শুরু করব। 12-এর আমাদের প্রথম চ্যাপ্টার একটি সহজ বিষয় নিয়ে, কিন্তু জীবজগতের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই পড়াশোনা, জীবের জনন। জীবজগতের জনন সম্পর্কে আমরা ইতিপূর্বেই অবগত হয়েছি। আমরা জানি জনন কাকে বলে। যে পদ্ধতিতে কোনো একটি জীব তার অনুরূপ একই বৈশিষ্ট্য বিশিষ্ট, একই প্রজাতির ধর্ম বিশিষ্ট অপত্য সৃষ্টি করে পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারে, সেই পদ্ধতিকে বলা হয় জনন। আমরা জানি পৃথিবীতে কোনো জীবই জীবনকালের দিক থেকে দীর্ঘস্থায়ী নয়। একটা নির্দিষ্ট সময়ের পরে প্রতিটি জীবই মৃত্যুমুখে পতিত হয়। জীবের মৃত্যুর পর তার অস্তিত্ব এই জননের ফলে বজায় থাকে। জনন না হলে প্রতিটি প্রজাতি একবার বিলুপ্ত হলে সেই প্রজাতি একেবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। ফলে সেদিক থেকে প্রতিটি জীবের ক্ষেত্রে, সেই এককোষী প্রাণী অ্যামিবা, প্যারামেসিয়াম, উদ্ভিদ ক্লামাইডোমোনাস, ভলভক্স থেকে শুরু করে বর্তমান গুপ্তবীজী, ব্যক্তবীজী সুউচ্চ উদ্ভিদ, প্রাণী জগতে উন্নত স্তন্যপায়ী প্রাণী, এমনকি মানুষেরও অস্তিত্ব পৃথিবীতে টিকে আছে এই জননের মাধ্যমেই। যে কোনো জীবের জীবনকালকে আমরা কয়েকটা প্রধান অংশে ভাগ করতে পারি, বা মানুষের জীবনকালকেও যদি আমরা ধরি, আমাদের জীবনকালের কটা অংশ, তাহলে আমরা দেখতে পাবো প্রথমে আমাদের তরুণ দশা, জন্মের পর কিছুকাল, তারপরে তরুণ দশার পরে তারপরে কিছুকাল পরিণত দশা, তারপরে বার্ধক্য এবং অবশেষে মৃত্যু। প্রতিটি জীবের ক্ষেত্রেই আয়ুর দিক থেকে, আয়ুকালের দিক থেকে বিভিন্ন জীব তার বিভিন্ন রকমের আয়ু হয়ে থাকে। তোমাদের দেখবে পাঠ্যপুস্তক একটা সারণী দেওয়া আছে, তাহলে কি কয়েকটা মুখস্থ রাখলেই চলবে, ওগুলো খুব বেশি যে ইম্পর্টেন্ট আমাদের তা নয়। এবারে আমরা চলে আসি আজকের আলোচ্য বিষয়ের মূল বিষয়, জননের প্রধান কি ঘটে, জননের মধ্যে মূলত কি ঘটে, জনন কাকে বলে আমরা সে আলোচনা করেছি। জনন মানেই হলো একটি জীবের অনুরূপ আরেকটি জীব সৃষ্টি হওয়া। সুতরাং জননের সময় উন্নত শ্রেণীর যে জনন পদ্ধতি, যদি যৌন জনন হয়, সেখানে গ্যামেট, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট তৈরি হতে হবে। যদি সেটা অযৌন জনন হয়, তাহলে কোষ বিভাজনের মাধ্যমে অথবা দেহে বিশেষ কোনো অঙ্গ যেমন কোরক বা রেণু উৎপাদনের মাধ্যমে এই জনন সংগঠিত করতে হবে। উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গজ জনন দেখা যায়। উদ্ভিদের ক্ষেত্রে এই অঙ্গজ জনন সাধারণ উদ্ভিদের কোনো শাখা প্রশাখা বা তার শরীরের কোনো একটা অংশ দেহ থেকে ছিন্ন হয়ে সম্ভব হয়। অযৌন জনন এবং অঙ্গজ জনন, এই দুই প্রকার জননের ক্ষেত্রেই একটি দেহ থেকেই আরেকটি অপত্য দেহ তৈরি হয়। অঙ্গজ জনন শুধুমাত্র উদ্ভিদ দেহে ঘটে, আর যৌন জনন উদ্ভিদ প্রাণী উভয়ের দেহে ঘটে। যৌন জননের সময় উদ্ভিদ দেহে বা প্রাণীদের বিশেষ কোনো অঙ্গ, বললাম কোরক বা রেণু ইত্যাদি উৎপাদিত হয় অযৌন জননের সময়, অথবা কোষ বিভাজনের মাধ্যমে, দ্বিবিভাজন বা বহুবিভাজনের মাধ্যমে অযৌন জনন সংগঠিত হয়। ফলে জননের পূর্বে যেহেতু অপত্য দেহ বা অপত্য কোষ তৈরি হচ্ছে, সুতরাং ডিএনএর সংশ্লেষণ প্রয়োজন, রেপ্লিকেশন প্রয়োজন। রেপ্লিকেশনের মাধ্যমে নতুন কোষ, এককোষী হলে বা তার নতুন দেহ বলা যেতে পারে, বহুকোষী হলে বিশেষ জনন কোষ, গ্যামেট তৈরি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আর কি রয়েছে?
জননের ক্ষেত্রে বিশেষ কোষ বিভাজন মিওসিস বা মাইটোসিস হবার প্রয়োজনীয়তা রয়েছে। এখন এই যে প্রধান দুই প্রকার কোষ বিভাজন মিওসিস এবং মাইটোসিস, কোনো জননের ক্ষেত্রে মিওসিস বাধ্যতামূলক, কোনো জননের ক্ষেত্রে মিওসিসের কোনো প্রয়োজন নেই, মাইটোসিস পদ্ধতিতে জনন সম্ভব। অযৌন জনন সর্বদা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সম্ভব। যেহেতু অযৌন জননের সময় দুটি কোষ বা দুটি গ্যামেট পরস্পর মিলিত হয় না, ফলে অযৌন জননে কখনোই যৌনুক্রম অর্থাৎ হ্যাপ্লয়েড ডিপ্লয়েড চক্রাকার আবর্তন হয় না, তাই এক্ষেত্রে কোনো গ্যামেট তৈরি হয় না। তাই এক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের কোনো প্রয়োজনীয়তা নেই অযৌন জননের ক্ষেত্রে। অঙ্গজ জননের ক্ষেত্রেও যেহেতু অঙ্গ থেকেই আবার নতুন অপত্য তৈরি হয় উদ্ভিদের ক্ষেত্রে, সেক্ষেত্রেও মিওসিস বিভাজনের কোনো প্রয়োজন নেই। কিন্তু যৌন জননের ক্ষেত্রে মিওসিস বিভাজনের প্রয়োজন হতে পারে। এখন প্রশ্ন তোমাদের কাছে, যৌন জননে কি সর্বদাই মিওসিস বিভাজন হওয়া প্রয়োজন, নাকি যৌন জননেও কখনো কখনো মিওসিস বিভাজনের প্রয়োজন নেই, বা মিওসিস বিভাজন হলেও কখন হবে সেটি? এই প্রশ্নের উত্তরে আমাদের এটাই বলতে হবে যে যৌন জনন হতে গেলে অবশ্যই মিওসিস বিভাজন ঘটতে হবে, কিন্তু সেই মিওসিস বিভাজন কখন ঘটবে সেটা আলাদা আলাদা জীবের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কিন্তু বিচার্য বিষয়। যেমন যে সমস্ত জীব ডিপ্লয়েড, মূল দেহটি ডিপ্লয়েড, মূল দেহটি 12 সংখ্যক ক্রোমোজোম নিয়ে গঠিত, যেমন উন্নত শ্রেণীর প্রাণী, মানুষ সহ যে কোনো স্তন্যপায়ী প্রাণী, যে কোনো গুপ্তবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ, তাদের ক্ষেত্রে মূল দেহটি ডিপ্লয়েড। ফলে মূল দেহটি যেহেতু ডিপ্লয়েড, তাদের ক্ষেত্রে যৌন জননের সময় যে গ্যামেট তৈরি হবে, ডিম্বাণু এবং শুক্রাণু, সেই গ্যামেট তৈরি অবশ্যই মিওসিস বিভাজনের মাধ্যমে হবে। ফলে কি হবে, দুটি গ্যামেটের মিলনে আবার যখন নতুন আরেকটি দেহ তৈরি হবে, সেখানে ক্রোমোজোম সংখ্যা সঠিক মাত্রায় থাকবে। কিন্তু যে সমস্ত জীবদেহ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম নিয়েই মূল দেহটি গঠিত, তাদের ক্ষেত্রে যেমন কিছু শৈবাল, যেমন স্পাইরোগাইরা, এদের ক্ষেত্রে কিন্তু মিওসিস বিভাজন গ্যামেট তৈরির সময় হবে না, কারণ যেহেতু মূল দেহটি হ্যাপ্লয়েড, তাই মূল দেহ থেকে গ্যামেট তৈরি হবে মাইটোসিস বিভাজনের মাধ্যমে। তারপর ওই গ্যামেট মিলিত হয়ে যে জাইগোট বা জাইগোস্পোর গঠিত হবে, সেই জাইগোস্পোর বা জাইগোট বিভাজিত হবে মিওসিস পদ্ধতিতে। ফলে পুনরায় আবার হ্যাপ্লয়েড দেহ গঠন হয়ে যাবে। আবার মশের ক্ষেত্রে কি হবে? মশের ক্ষেত্রে দেখা যায় তার মূল দেহটি হ্যাপ্লয়েড, মূল দেহে যখন গ্যামেট তৈরি হয় তখন কোনো রকম মিওসিস বিভাজন হয় না, গ্যামেট তৈরি হয় মাইটোসিস বিভাজনের মাধ্যমে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে গ্যামেট তৈরি হয়। ফার্নের ক্ষেত্রেও তাই, মাইটোসিস বিভাজনের মাধ্যমে গ্যামেট তৈরি হলো, সেই গ্যামেট মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি করলো, সেই জাইগোট বিভাজিত হয়ে রেণুধর উদ্ভিদ তৈরি করলো। সেই রেণুধর উদ্ভিদের দেহে যখন রেণু উৎপন্ন হবে, সেই রেণু উৎপন্ন হবে রেণু মাতৃকোষের মিওসিস বিভাজন করবে। তাহলে মশ এবং ফার্নের ক্ষেত্রেও কিন্তু ঠিক গ্যামেট তৈরির পূর্ব মুহূর্তে মিওসিস হচ্ছে না, মিওসিস হচ্ছে রেণুধর দেহে রেণু উৎপাদনের সময়। তাহলে আমরা দেখতে পেলাম যে জননের সময় কোষ বিভাজন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবারে আমরা চলে আসব জীবের জননের বিভিন্ন ভাগের মধ্যে। জীবের জনন প্রধানত দু প্রকারের, উদ্ভিদ প্রাণী মিলিয়ে যদি আমরা ভাবি, প্রধানত দু প্রকারের, যৌন জনন আর অযৌন জনন। এই দুই প্রকার জনন ছাড়া আরো দুই প্রকার জনন রয়েছে। সার্বিকভাবে আমরা তাকে জননের ভাগের মধ্যে ফেলছি না, সার্বিকভাবে তাকে আমরা জননের ভাগের মধ্যে ফেলছি। তৃতীয় যে ভাগটা, তাকে আমরা সার্বিকভাবে জননের মধ্যে ফেলছি না, সেই জননটি হলো অঙ্গজ জনন। অঙ্গজ জননকে আমরা সার্বিকভাবে ফেলছি না, তার কারণ হলো অঙ্গজ জনন শুধুমাত্র উদ্ভিদ জগতে সীমাবদ্ধ। আরো এক প্রকারের জনন আমরা দেখতে পাই, যার নাম অপুংজনি। অপুংজনিকেও সার্বিকভাবে জননের ভাগ হিসেবে ধরা হয় না, যদিও বা অপুংজনি কিছু উদ্ভিদেও দেখা যায়, কিছু প্রাণী দেহেও দেখা যায়। তাহলে সার্বিক সব মিলিয়ে জননকে আমরা চার প্রকার বলতে পারি, কিন্তু প্রধানত জীবজগতে জনন দু প্রকারের, যৌন জনন এবং অযৌন জনন।
আমরা প্রথমে যৌন এবং অযৌন জনন সম্পর্কে আলোচনা করব, তারপর অঙ্গজ জনন এবং অপুংজনী নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথম আলোচনা করব অযৌন জনন নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় হবে অযৌন জনন নিয়ে। অযৌন জনন জীবজগতে নানাভাবে হতে পারে। অযৌন জননের মূল কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। কি? অযৌন জনন হতে গেলে কখনোই মিওসিস বিভাজনের প্রয়োজনীয়তা নেই, অর্থাৎ অযৌন জননে কখনো উদ্ভিদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার চক্রাকার আবর্তন দেখা যাবে না, জনুক্রম দেখা যাবে না। সব সময় মাইটোসিস বিভাজনের মাধ্যমেই এই জনন সংগঠিত হবে। এই জনন সাধারণত কোষ বিভাজনের মাধ্যমে, বিশেষত এককোষীদের ক্ষেত্রে অ্যামিবা, প্যারামিশিয়াম, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম, উপালিনা, এই সমস্ত এককোষীদের ক্ষেত্রে কোষ বিভাজনের মাধ্যমেই অযৌন জনন সম্পন্ন হবে। কিছু কিছু উদ্ভিদ এবং প্রাণীর দেহে বিশেষ জনন উপাংশ তৈরি হবে। যেমন প্রাণীর মধ্যে হাইড্রা তৈরি হবে কোরক, উদ্ভিদের মধ্যে ইস্টের তৈরি হবে কোরক, সাইকনের তৈরি হবে কোরক। কোরকের মাধ্যমে তাদের অযৌন জনন হবে। এছাড়া কি কিছু কিছু ক্ষেত্রে পুনরুৎপাদন পদ্ধতি পরিলক্ষিত হবে অযৌন জননের ক্ষেত্রে। পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জনন সংগঠিত হবে। কখনো কখনো অযৌন জনন সংগঠিত হবে রেণু উৎপাদনের মাধ্যমে। রেণু নানা রকমের হতে পারে। নানা রকম রেণু উৎপাদনের মাধ্যমে উদ্ভিদ বা বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদই অযৌন জনন করে থাকে। তো এই যে অযৌন জননের যে বিভিন্ন ভাগ আমরা আলোচনায় যাব, তার আগে অযৌন জননের মূল বৈশিষ্ট্য, তাহলে অযৌন জননের সময় কোনো মিওসিস বিভাজন হবে না, মাইটোসিস বিভাজনের মাধ্যমে অযৌন জনন হবে। অযৌন জননে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশার চক্রাকার আবর্তন হবে না। অযৌন জননে অপত্য জীবের নতুন কোনো বৈশিষ্ট্যের সমাগম হবে না, যেহেতু এখানে মিওসিস বিভাজন হচ্ছে না, ফলে ক্রসিং ওভার হচ্ছে না, ফলে জিনের পুনর্সজ্জা ঘটার কোনো সম্ভাবনা নেই অপত্য জীবে। এছাড়া কি অযৌন জননে যেহেতু দুটো ভিন্ন কোষ গ্যামেট বা অন্য গ্যামেটাঞ্জিয়া বা দুটো ভিন্ন কোষ মিলিত হয়ে জনন হচ্ছে না, ফলে দুটো ভিন্ন দেহের ক্রোমোজোমীয় বৈশিষ্ট্য, জিনগত বৈশিষ্ট্য নতুনভাবে একটি দেহে আসার কোনো সম্ভাবনা থাকছে না। ফলে এই জনন পদ্ধতিতে অপত্য জীবে নতুন কোনো বৈশিষ্ট্য আসার কোনো সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি না। অযৌন জননের ক্ষেত্রে এগুলি তার মূল বৈশিষ্ট্য হিসেবে আমরা ধরে নিতে পারি। অযৌন জনন কাকে বলে, অযৌন জননের বৈশিষ্ট্য কি, এগুলো তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে খুব ভালোভাবে পড়ে নেবে। এবং তোমাদের পাঠ্যপুস্তকে নতুন যে ঘোষ চট্টোপাধ্যায়ের বই তোমরা ক্রয় করেছো, সেখানে তোমরা 7 পৃষ্ঠাতে তোমরা অযৌন জননের বিভিন্ন যে ছকটা দেখতে পাবে, বইটাতে এখন সেই ছকটা একটু দেখে নাও। সেখানে অযৌন জনন সম্পর্কে তোমরা যে ভাগগুলো পাবে, বিভাজন, রেণু উৎপাদন, গেমিল গঠন, খন্ডি ভবন, কোরকোদ্গম, স্ট্রোবাইলেশন, পুনরুৎপাদন। বিভাজন পাবে আবার বিভিন্ন প্রকারের, দ্বিবিভাজন, বহু বিভাজন, প্লাজমোটমি। দ্বিবিভাজন আবার হবে বিভিন্ন উদ্ভিদ, প্রাণী এবং প্রাণীদের মধ্যে বিভিন্ন রকমের। যেমন অ্যামিবার ক্ষেত্রে দ্বিবিভাজন, সেটি হবে সরল দ্বিবিভাজন। প্যারামিশিয়ামের ক্ষেত্রে অনুপ্রস্থ দ্বিবিভাজন, ইউগ্লিনার ক্ষেত্রে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন এবং ডায়াটমের দ্বিবিভাজন। আমরা আজকে অযৌন জননের এই পর্যায় থেকে কিছু আমরা আলোচনা করে নেব, কিন্তু তোমাদের পড়া থাকবে সবটাই, পুরো অযৌন জননটাই তোমাদের পড়া থাকবে। শুধু রেণু উৎপাদনটা আজকে আমরা আনবো না। রেণু উৎপাদন আমার আলোচনা থেকে আমরা পরের দিনের ক্লাসের জন্য আমরা রেখে দেবো। আমরা বাকি যে পর্যায়গুলো, সেই পর্যায়গুলো নিয়ে একটু একটু করে আলোচনা করে নিই। প্রথমে আমরা চলে আসি দ্বিবিভাজন। প্রথমে আমরা আসি অ্যামিবার দ্বিবিভাজন কিভাবে হয়। অ্যামিবাকে যদি আমরা ধরে নিই, দ্বিবিভাজন, দ্বিবিভাজনের প্রকৃষ্ট উদাহরণ অ্যামিবা এবং ব্যাকটেরিয়াকে আমরা ধরতে পারি। অ্যামিবার ক্ষেত্রে ধরা যাক এই একটি অ্যামিবা, তার এই একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, এটি বিভাজিত হবে। প্রথমে কি হবে অ্যামিবাটির দেহে, এই নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে
অ্যামিবার নিউক্লিয়াস মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হতে পারে, আবার অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হতে পারে। এই সময় মাইটোসিস পদ্ধতিতে নিউক্লিয়াসটি প্রথমে বিভাজিত হবে এবং নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস তৈরি করবে। প্রথমে একটি নিউক্লিয়াস সেটি বিভাজিত হবে, বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস তৈরি করবে। আমরা অত স্টেপিং ছবি না এঁকে আমরা দুটো ছবি করলাম, দুটো নিউক্লিয়াস তৈরি হলো অ্যামিবা। তারপরে সেই নিউক্লিয়াসের মাঝে এদিক থেকে এবং এদিক থেকে সাইটোপ্লাজমিক ক্লিভেজ শুরু হবে। সাইটোপ্লাজমীয় ভাঁজ তৈরি হয়ে ক্লিভেজ তৈরি হওয়া শুরু হবে। এদিক থেকে কোষপর্দা এবং সাইটোপ্লাজম ঢুকে যাবে, এদিক থেকে কোষপর্দা সাইটোপ্লাজম ঢুকে যাবে, ঢুকে গিয়ে এই যে ক্লিভেজ ফারো তৈরি করেছে। তারপরে সম্পূর্ণ কোষটি দ্বিধা বিভক্ত হয়ে গিয়ে দুটো অ্যামিবা তৈরি করে ফেলবে। এই হচ্ছে অ্যামিবার দ্বিবিভাজন। অ্যামিবার যেমন দ্বিবিভাজন ঘটতে পারে, তেমনি দ্বিবিভাজন ঘটতে পারে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিভাবে দ্বিবিভাজন ঘটবে আমরা একটু দেখে নিই। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই একটি ব্যাকটেরিয়া কোষ, আর ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কথা ভাবলো, একটি ব্যাকটেরিয়া কোষ, তার সাইটোপ্লাজম, তার সাইটোপ্লাজমের মধ্যে তার নিউক্লয়েড বা জেনেটিক বস্তু। আমরা জানি এরা প্রোক্যারিওটিক, নিউক্লিয়াস থাকে না। তারপরে কি হয়, প্রথমেই এই ব্যাকটেরিয়া কোষের মধ্যেই ডিএনএর প্রতিলিপিকরণ বা ডিএনএর রেপ্লিকেশন হবে। এই যে ডিএনএ, আমরা আরেকটি অপত্য ডিএনএ কে আলাদা কালি দিয়ে সূচিত করছি, এর মধ্যেই আর একটা ডিএনএ তৈরি হলো প্রতিলিপিকরণ পদ্ধতিতে। আমরা প্রতিলিপিকরণ 12-এ ভালোভাবে দেখে নেব। এদের বৃত্তাকার ডিএনএ থাকে, তাহলে এই বৃত্তাকার ডিএনএ থেকে অনুরূপ আরেকটি বৃত্তাকার ডিএনএ তৈরি হয়ে গেল প্রথমে। তারপরে কি হবে, এই ডিএনএ দুটো পরস্পর থেকে আলাদা হবে। ব্যাকটেরিয়া কোষটি লম্বা হয়ে গিয়ে মাঝে একটা কনস্ট্রিকশন তৈরি করবে, খাঁজ, এবং ব্যাকটেরিয়া কোষটি খাঁজ তৈরি করলো মাঝে দুদিক থেকে। এবার অপত্য যে ডিএনএটি তৈরি হলো সেটি নিচে নেমে গেল, এই ডিএনএটি নিচে নেমে গেল বা পাশে নেমে গেল বলতে পারি আমরা। আর মূল যে মাতৃ ডিএনএ সেটি তো আগেই ছিল, সেটি কোষেই থেকে গেল, ফলে দুটি অপত্য কোষ তৈরি হয়ে গেল। তারপরে কি হবে, এই দুদিক থেকে যে খাঁজ, সে খাঁজ আরো বড় হবে। এই খাঁজ আরো বড় হয়ে সম্পূর্ণ ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করে দেবে। এই ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন খুব সুন্দর, এবং ব্যাকটেরিয়া কোষ খুব দ্রুত এইভাবে দ্বিবিভাজন করতে পারে অনুকূল পরিবেশে। এই হলো ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন। প্রথমটা অ্যামিবার দ্বিবিভাজন, এটি অ্যামিবার দ্বিবিভাজন, এটি ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন। তাহলে আমরা দ্বিবিভাজন পদ্ধতি দেখলাম। আমরা এবার একটু দেখে নেব অনুপ্রস্থ বিভাজন দেখা যায় প্যারামেশিয়ামে। প্যারামেশিয়ামের অনুপ্রস্থ বিভাজন, এই বিষয়গুলো খুব সহজ এবং সরলই, তোমরা একটু দেখে নাও। আমি তোমাদের পাঠ্যপুস্তকে দেখতে বলছি একটা 8 পাতাতে, এগুলি খুব বেশি চিত্র এঁকে তোমাদের বোঝানোর দরকার নেই, পরবর্তী বিষয়গুলো আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের। এক্ষেত্রে কি হলো, প্যারামেশিয়ামের দুটো নিউক্লিয়াস থাকে। একটি থাকে ছোট নিউক্লিয়াস যাকে বলে মাইক্রো নিউক্লিয়াস, একটি থাকে বড় নিউক্লিয়াস যাকে বলে ম্যাক্রো নিউক্লিয়াস।
বা মেগা নিউক্লিয়াস। প্যারামিশিয়ামের মেগা নিউক্লিয়াসটি অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়, আর মাইক্রো নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার্স পেলাম আমরা, একই কোষের ভেতরে দুরকম বিভাজন। প্রথমে নিউক্লিয়াস, দু রকমের নিউক্লিয়াস বিভাজিত হয়ে ছোট এবং বড় দুরকম নিউক্লিয়াস কোষের দুই সাইডে চলে যায়, মাঝখানে একটা আড়াআড়ি কনস্ট্রিকশন তৈরি হয়, খাঁজ তৈরি হয়, যাকে অনুপ্রস্থ খাঁজ বলে। তারপরে এই কোষটি বিভাজিত হয়ে সম্পূর্ণ দুটো কোষে আলাদা হয়ে যায়। বইয়ের ছবিটি নাও, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এবং প্যারামিশিয়ামের অসংখ্য সিলিয়া থাকে, সেটিও তোমাদের বই পাঠ্যপুস্তকে খুব সুন্দরভাবে সেটি দেখানো রয়েছে। এইভাবে এদের দ্বিবিভাজন ঘটে থাকে। যকৃৎ কৃমি বা চ্যাপ্টা কৃমি বা যকৃৎ কৃমিরও দ্বিবিভাজন ঘটে। যকৃৎ কৃমি বা চ্যাপ্টা কৃমির পুরো দেহটি মাঝখান থেকে আড়াআড়ি দুটো ভাগে ভাগ হয়ে যায়, এবং দুটি ভাগের মধ্যে একটি ভাগের দিকে তার মস্তিষ্ক অঞ্চল যায়, লেজের দিকের যে অংশটা, দেহের যে অংশটা থাকে, সেখানে আবার পুনরায় মস্তকের মতো প্রসারিত অংশ গঠিত হয়ে সম্পূর্ণ দুটি চ্যাপ্টা কৃমির বা যকৃৎ কৃমির উৎপত্তি ঘটায়। এইভাবে এদের বহু বিভাজন ঘটে, দ্বিবিভাজন ঘটে। দ্বিবিভাজন ডায়াটম নামক এক ধরনের শৈবালের ক্ষেত্রে ঘটে। এই দ্বিবিভাজন পদ্ধতিটি বেশ একটি গুরুত্বপূর্ণ দ্বিবিভাজন পদ্ধতি, আমরা একটু সেটাকে বুঝে নিই। ডায়াটমের ক্ষেত্রে যেটি ঘটে, ডায়াটমের দেহটি তৈরি হয় সাবান কেসের মতো। সাবান কেসে যেমন তার দুটো হাফ থাকে, সাবান কেসে আমরা জানি দুটো হাফ থাকে, একটা হাফ আর একটা হাফ, একটা হাফের উপরে একটা হাফ বসানো থাকে। যে কেসগুলো দুটো পার্ট থাকে, এই একটা পার্ট, তার উপরে আর একটা পার্ট, যে দুটো পার্ট থাকে সাবান কেসের মতো, সেটাকে আমরা আঁকবো, ড্র করবো এইভাবে। ডায়াটমের ক্ষেত্রে ডায়াটমের দ্বিবিভাজন ডায়াটম। আমরা 11-এ প্রোটিস্টার মধ্যে ডায়াটম পড়েছি, ক্রাইসোফাইট, এটা ক্রাইসোফাইটও বলা হয় এদেরকে। এদের যে সাবান কেসের মতো দেহের দুটো পার্ট, তার একটা পার্ট এই উপরের পার্ট, উপরের যে পার্টটা এদের কোষ প্রাচীরের, তাকে বলা হয় এপিথিকা, আর এটা হচ্ছে নিচের পার্ট। এইভাবে এদের দেহটাকে অঙ্কন করা হয়। সাবান কেস যার দুটো পার্ট, সেটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তো এরকম পাবো। তার মধ্যে তার নিউক্লিয়াস রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, অন্যান্য কোষীয় উপাদান যা যা থাকার কথা সবই রয়েছে। এই হচ্ছে একটা ডায়াটমের দেহ। এবার এই ডায়াটমটি যখন তার দ্বিবিভাজন হবে, দ্বিবিভাজনের শুরুতেই তার এই এপিথিকা বা এপিভাল এবং হাইপোথিকা বা হাইপোভাল, এই উপরেরটাকে বলে এপিথিকা বা এপিভাল, আর এইটাকে বলে হাইপোথিকা, মানে নিচেরটা হাইপোথিকা। এবার কি হয়, প্রথমে এই হাবগুলো খুলে যায় উপরের ভেতরে, এর ভেতরে কোষ পর্দা রয়েছে, এই বাইরের ওটা হচ্ছে প্রাচীর, তার ভেতরে কোষ পর্দা রয়েছে। কি হয়, এদের হাবগুলো প্রথমে একটু পরস্পর থেকে আলাদা হয়ে যায়, দূরত্ব বাড়িয়ে নেয়। তারপরে কি হয়, এদের যে কোষটা প্রোটোপ্লাজমটা নিউক্লিয়াস সহ দ্বিবিভাজন হয়, নিউক্লিয়াস সহ কোষটার দ্বিবিভাজন হয়। নিউক্লিয়াসটি প্রথমে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়, তারপরে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটো পার্ট তৈরি করে, দুটো কোষীয় পার্ট তৈরি হয়ে গেল। তারপর কি এক একটা কোষীয় পার্ট নিয়ে এরা পরস্পর থেকে আলাদা হয়ে যায়। উপরের যে এখানে যে এপিথিকা ছিল, সেই এপিথিকা নিয়ে এই পার্টটা আলাদা হয়ে যায়, এই পার্টটা আলাদা হয়ে গেল এপিথিকা নিয়ে। এটা উপরের পার্টটা, উপরেরটা আলাদা হয়ে গেল। একই রকম ভাবে নিচেরটা নিয়ে, আচ্ছা আমরা এটাকে মুছে দিই দাগটাকে, এই নিচেরটাকে নিয়ে আরেকটা আলাদা হবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হবে, এটা কিন্তু এখানে এটাও কিন্তু নিচেরটা যেটা গেল, এটাও কিন্তু আসলে
ঘুরে যাবে, ঘুরে গিয়ে এটা হয়ে যাবে উপরের হাফ, উপরের হাফ। অর্থাৎ এই যে পার্টটা, এই পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা এসে এইভাবে ঘুরে গেল, ঘুরে গিয়ে এটাও কিন্তু হয়ে গেল এপিথেকা অপত্য কোষের ক্ষেত্রে। অর্থাৎ অপত্য কোষের ক্ষেত্রে এটা ছিল হাইপোথেকা, এটা ছিল হাইপোথিকা, কিন্তু যেই বিভাজিত হয়ে গেল, বিভাজিত অপত্য কোষটা তৈরি করলো, তখন ওই হাইপোথিকাটাই কিন্তু হয়ে গেল অপত্য কোষে এপিথিকা। আর এখানে তো হাইপোথিকা যেটা ছিল সেটা হাইপোথিকাই থেকে গেল। এখানেও ছিল এপিথিকা, এখানেও ছিল এটা এপিথিকা, এটা এখানেও হয়ে গেল এপিথিকা। হাইপোথিকাটি এখানে তৈরি হলো, হাইপোথিকাটি আস্তে 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 তৈরি হলো। আর এই কোষটি আস্তে 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 আরো প্রসারিত হয়ে গিয়ে সম্পূর্ণ কোষীয় জায়গাটিকে দখল করে নিল। হাইপোথিকাটি হাইপোথিকা থাকলো, আর এপিথিকা নতুন ভাবে তৈরি হলো। সরি, ভুল বললাম, এপিথিকাটি এপিথিকাই থাকলো, হাইপোথিকাটি নতুন ভাবে তৈরি হলো। আর এখানে হাইপোথিকাটি হয়ে গেল এপিথিকা, পরবর্তী আরেকটি হাইপোথিকা তৈরি হলো, এইটি হলো হাইপোথিকা। ফলে একটা ঘটনা ঘটলো, দেখো এইভাবে যখন হবে, স্বভাবতই এই কোষটার থেকে এই কোষটা একটু ছোট হয়ে যাবে। এই কোষটার থেকে আমি এই কোষটাকে মুছে আরেকবার অঙ্কন করতে চাইছি। এই কোষটার থেকে, যেহেতু এটি ছিল নিচের হাফটা, ফলে এই কোষটার থেকে এই কোষটা হবে একটু ছোট আকারে, ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেল। ফলে ক্রমান্বয়ে ডায়াটমের ক্ষেত্রে এইভাবে দ্বিবিভাজন যখন হতে থাকবে, তখন আমরা দেখতে পাবো কিছু কোষ ক্রমান্বয়ে ছোট 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 হতে থাকবে, তার আকার ক্রমান্বয়ে ছোট 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 হতে থাকবে, আর কিছু কোষের আকার ঠিকঠাক থাকবে, যেহেতু হাইপোথিকাটি এখানে এপিথিকা হয়ে যাচ্ছে। সেই কারণে এই যে ডায়াটম বিভাজনের সময় তার কিছু কোষ, অর্ধেক কোষ ক্রমান্বয়ে তার আকার সংকুচিত হতে থাকছে, এই যে আরেকটি কোষের আকার ঠিক থাকছে, যে ক্রমান্বয়ে আকার সংকুচিত হতে থাকছে, এটি বিজ্ঞানী ম্যাকডোনাল্ড এবং ফিজার সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। তাই এইভাবে ডায়াটমের অর্ধেক কোষের আকার ছোট হয়ে যাওয়ার এই ঘটনাকে ম্যাকডোনাল্ড ফিজার সূত্র বলা হয়। আর অর্ধেক কোষের আকার মোটামুটি ঠিক থাকবে। এই আকার ছোট হতে হতে একটা নির্দিষ্ট সময়ের পরে আবার এই কোষটি গোলাকার আকার ধারণ করে অক্সোস্পোর তৈরি করবে, তারপর সে অক্সোস্পোর আবার নতুনভাবে কোষটির আকারকে বাড়িয়ে পূর্বের আকার প্রাপ্ত হবে। এইভাবে ডায়াটমের ক্ষেত্রে দ্বিবিভাজন পরিলক্ষিত হয়। এবারে আমরা যাব বহু বিভাজনে। দ্বিবিভাজন মোটামুটি আমাদের আলোচনা হলো, খুব সহজ সরল উপায়, কিন্তু উপায় সহজ সরল হলেও অনুবীক্ষণিক ছোট জীবগুলি এইভাবেই তারা তাদের অস্তিত্ব পৃথিবীতে টিকিয়ে রাখছে। এবারে বহু বিভাজন। বহু বিভাজন অযৌন জননের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। অ্যামিবার ক্ষেত্রে যখন বহু বিভাজন হবে, সেটা আমরা একটু দেখে নিই অ্যামিবার বহু বিভাজন কিভাবে হবে। অ্যামিবার বহু বিভাজনে কিন্তু অ্যামিবার নিউক্লিয়াসটি অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে। আগে আমরা দেখেছিলাম দ্বিবিভাজনে হয়েছিল মাইটোসিস বিভাজন, এবার কিন্তু হবে অ্যামাইটোসিস বিভাজন। এই অ্যামিবা নিউক্লিয়াস সাধারণত প্রতিকূল পরিবেশে কি হয়, অ্যামিবাটি একটু সংকুচিত হয়ে যায়, ঘনপথগুলোকে টেনে নেয়। এই নিউক্লিয়াসটি অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস তৈরি করে। ওই একটি নিউক্লিয়াস থেকে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে, অসংখ্য নিউক্লিয়াস তৈরি করে। এগুলোকে দেখে অনেকটা রেণু রেণু মনে হবে, কিন্তু এগুলো কিন্তু কোনোটাই রেণু নয়, সবগুলোই হচ্ছে অ্যামিবার অপত্য নিউক্লিয়াস, সব অ্যামাইটোসিস পদ্ধতিতে তৈরি হয়েছে এবং কোষের মাঝখানে এগুলো এক জায়গায় জমা হয়ে থেকে যাবে। যখন পরিবেশ আবার অনুকূল হবে, কি হবে,
এই প্রত্যেকটি নিউক্লিয়াস ছড়িয়ে যাবে, কোষের ভেতরে এই প্রত্যেকটি নিউক্লিয়াস ছড়িয়ে যাবে, বিভিন্ন দিকে নিউক্লিয়াস গুলো ছড়িয়ে যাবে। তারপর কি হবে, অ্যামিবার দেহটি প্রত্যেকটি নিউক্লিয়াস নিয়ে ছোট ছোট পার্টে বিভক্ত হবে। অর্থাৎ এই অংশটা নিয়ে এখান থেকে একটা খাঁজ তৈরি হলো, এইভাবে খাঁজ ঢুকে এলো, এদিক থেকে এই খাঁজ ঢুকে এলো, এই একটা হয়ে গেল। আবার এখান থেকে এই খাঁজ ঢুকে গেল, এই চলে এলো, এইভাবে আরেকটা হলো। আবার একই রকম ভাবে এখান থেকে এই খাঁজটা এসে এইখানে মিলিত হলো, একই রকম ভাবে এসে এই খাঁজটা এসে এখানে মিলিত হলো। এক একটা নিউক্লিয়াসকে নিয়ে প্রোটোপ্লাজম এইভাবে খাঁজে খাঁজে বিভক্ত হয়ে যাবে এবং অবশেষে প্রত্যেকটা নিউক্লিয়াস নিয়ে এতগুলো অপত্য অ্যামিবা তৈরি করে ফেলবে। এইভাবে অ্যামিবার দ্বিবিভাজন সংগঠিত হয়। অনেকটা রেণু উৎপাদনের মতো বলে একে বলা হয়, অ্যামিবার এইগুলোকে সবগুলোকে বলা হয় সিউডো রেণু। কিন্তু আসলে এটা অ্যামিবার বহু বিভাজন, এটা অ্যামিবার অযৌন জননের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এছাড়া বহু বিভাজন দেখা যায় প্লাজমোডিয়াম। আমাদের দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া পরজীবী। এই প্লাজমোডিয়াম আমাদের আরবিসির মধ্যে ক্রিপ্টোমেরোজয়েট লার্ভা দশায় যখন থাকে তখন এরা ফ্যাগোট্রফি পদ্ধতিতে হিমোগ্লোবিনকে খাদ্য হিসেবে ব্যবহার করে এবং দ্রুত ট্রোফোজয়েড দশায় রূপান্তরিত হয়। ট্রোফোজয়েড দশাটিও একটি এককোষী দশা। এই ট্রোফোজয়েডটি আকারে বৃদ্ধি পেয়ে গোলাকার আকৃতি ধারণ করে এবং তার মধ্যে নিউক্লিয়াস প্রথমে বিভাজিত হয়ে পুরো ট্রোফোজয়েডটি অসংখ্য ছোট ছোট প্লাজমোডিয়াম খণ্ডে বিভক্ত হবে, যেগুলোকে বলে মেরোজয়েট। প্রতিটি মেরোজয়েটে একটা করে নিউক্লিয়াস থাকবে, কিছুটা সাইটোপ্লাজম, একটা করে পর্দা। ট্রোফোজয়েটটি অসংখ্য মেরোজয়েটে বিভক্ত হয়ে যাবে। এইভাবে এদের বহু বিভাজন সংঘটিত হয়। প্লাজমোটমি দেখা যায় বহু নিউক্লিয়াস যুক্ত এককোষীদের ক্ষেত্রে, যেমন ওপালিনার দেহে এমনিতে অনেকগুলো নিউক্লিয়াস থাকে স্বাভাবিক অবস্থাতে। তার প্রত্যেকটি নিউক্লিয়াসকে কিছুটা সাইটোপ্লাজম বেষ্টন করে কোষ পর্দা ওপালিনাকে অনেকগুলো খণ্ডে বিভক্ত করে দেয়। কিন্তু এই বিভাজনের সময় নিউক্লিয়াস বিভাজন ঘটে না, শুধুমাত্র সাইটোপ্লাজম বিভাজন ঘটে। এইভাবে অসংখ্য ওপালিনা তৈরি হয় প্লাজমোটমির মাধ্যমে। এইভাবে এদের ক্ষেত্রে বহু বিভাজন পরিলক্ষিত হয়। এরপরে আমাদের অযৌন